সন্ধ্যা থেকে বাড়ির অবস্থা থমথমে। ডাক্তারের ঔষধে জ্বর কমে না মেহনুরের। জ্বরতপ্ত অবস্থার জন্য লাল হয়ে গেছে শরীর। চেহারার অবস্থাও বেশ বিবর্ণ। একদিনের মধ্যে শরীরে সব সুস্থতা যেন হারিয়ে গেছে ওর। সকাল থেকে পেটে কিছু পড়েনি মেহনুরের। মা ও বড় মা খাবার জন্য প্রচুর জোরাজুরি করেছে, কিন্তু জ্বরাক্রান্ত মেহনুর কিচ্ছু মুখে তুলেনি। হান্নান শেখ আদরের নাতিকে এই অবস্থা দেখতে পারছে না। বুকটা হাহাকার করে ছটফট করছিল ওনার। ডাক্তারকে এ পর্যন্ত 4 বার ডেকে ফেলেছেন তিনি, কিন্তু প্রতিবারই মোস্তফা কামাল বিরক্ত গলায় বললেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে। যদি অবস্থা আরও খারাপ হয় তাহলে দ্রুত শহরে ট্রান্সফার করতে হবে। এদিকে মার্জাও জোর করে বৃদ্ধ হান্নানকে কিছু খাওয়াতে পারল না। নিরুপায় হয়ে বসে আছে বামা মশাইয়ের সাথে। শাহনাজ, সাবা, সুমাইয়া মেহনুরের পাশে বসে আছে। শাহনাজ ওর মাথার কাছে বসে একের পর এক তপ্ত কাপড় পানিতে চুবিয়ে কপালে পট্টি করছে। এদিকে সুরাইয়ার হাতে এখন শাহনাজের ফোন। সুরাইয়া এক মনে সেটা নিয়ে বাংলা নাটক দেখছে। সাবা নিরসল মুখে বসে থাকলেও হঠাৎ শাহনাজের পানে তাকিয়ে বলে, বুবু, ওকে কবিরাজ বাড়ি নিয়ে গেলে হয় না? ডাক্তারের টোটকা তো জ্বর কমছে না। এমন করে চললে থাকলে ও যে কঙ্কাল হয়ে যাবে, জানো তো? শাহনাজ কথাটা শুনে চিন্তায় ডুব দিল। জ্বরাক্রান্ত মেহনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। ভাবতেই চট করে সাবার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, কবিরাজ বাড়িতে সবাই গেলে মেহনুর যাবে না। তুই কি জানিস না ওর যে বাইরে যাওয়া নিষেধ? মেজমা শুনলে কি অবস্থা করবে? এখনই ভুলে গেলি? মেজমা যদি একবার শুনে মেহনুরকে বাইরে পাঠানোর ফন্দি করা হচ্ছে তাহলে তোর পিঠে ছাল তুলে নিবে সাবা। শাহনাজের কাট কথা চুপ হয়ে গেল সাবা। ফোন থেকে মুখ তুলে সরু চোখে তাকালো সুরাইয়া। সুরাইয়া অমন দৃষ্টি দেখে শাহনাজ চুপচাপ নিজের কাজে মগ্ন হলো, কিন্তু সুমাইয়া চুপ রইল না। নিজের মায়ের নামে অমন কথা কোশমুকালো সহ্য করে পারে না সুরাইয়া। তাই ফোনটা বিছানায় রেখে সজাগ দৃষ্টিতে শাহনাজের দিকে তাকালো। গমগমে গলায় বলল, শানুবুবু, আমার মা এমন কি করেছে যার কারণে মেহনুরের ব্যাপার নিয়ে ওনাকে কটাক্ষ করছো? শাহনাজ ভিজা তোয়ালা চিপড়ে মেহনুরের তপ্ত গালটা মুছে বলল, তোর মা যে ভালো জাতের মানুষ তাই বলতে বাধ্য হই। আর শোন, এখানে বসে তর্ক করবি না। ও অসুস্থ। এই মুহূর্তে একটা শব্দ উচ্চারণ করবি না। যা বলার বাইরে যে বলবি। আপাতত চুপ থাক। শাহনাজের শক্ত আচরণ সুরাইয়া ছোট থেকেই অপছন্দ। শাহনাজ সবার সাথে হাসি খুশি আচরণ করলে সুরাইয়ার সাথে রণমুক্তি ধারণ করে কাট উত্তর দেয়। সুরাইয়া আর বসল না মেহনুরের পাশে। এক প্রকার ক্ষোভ দেখিয়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় সাবাকে টেনে টুনে সঙ্গে নিয়ে গেল। শাহনাজ সব ঘটনা এমনভাবে অগ্রাহ্য করল যেন এখানে কিছুই হয়নি। ওর মতো অসভ্য বোনকে শাহনাজ এমনও হজম করতে পারে না। প্রায় 2 ঘন্টা মেহনুরের সেবা শ্রম দিল শাহনাজ, কিন্তু ফলপ্রসূ হিসেব কিছুই হলো না ওর। মাথায় হাত দিলে এখনও আগুনের মতো গরম। গতকাল এমন কি হয়েছে সেটাই কোনোভাবে মিলাতে পারছে না শাহনাজ। বিছানায় হেড সাইডে পিঠ লাগিয়ে বসলে হঠাৎ মেহনুর ঘোরের মধ্যে প্রলাপ বকতে থাকে। সব কিছু কথা জড়িয়ে যাচ্ছে, সেই সঙ্গে এলোমেলো প্রতিটা কথায়। শাহনাজ কপাল কুঁচিয়ে ভিড় করে মেহনুরের কাছে কান রাখল। অস্ফুট সুরে মেহনুর বলছে, বাড়ি থেকে বিদায় করো, তাড়িয়ে দাও, দাদা ভাই চলে যেতে বলো। শাহনাজ আশ্চর্য হয়ে গিয়ে নিজেকে শান্ত করে। মনকে সান্ত্বনা দেওয়া হয়তো জ্বরের ঘোরে হাবিজাবি বকছে, কিন্তু মেহনুর যখন একই কথা অজস্র উচ্চারণ করছে তখন বাধ্য হয়ে ওর 2 বাহু ধরে কৌতূহলে জিজ্ঞেস করে, মেহনুর, তুই কি শুনতে পাচ্ছিস? তুই এগুলো কি বলছিস? মেহনুর তাকায় না, জবাব দেয় মেহনুর। জ্বরের জন্য তিল পরিমাণ চোখ খোলার শক্তি পেল না মেহনুর। যতবার খুলতে চায় ততবারই নেত্রপল্লব বন্ধ হয়ে আসে ওর। শাহনাজ অনেকবার চেষ্টা করে
শেষ হার মানল। অনেকবার কপালে হাত দিয়ে দেখল জ্বরটা একটু যেন কমছে। স্বস্তি নিঃশ্বাস ছাড়তেই দরজার কড়া নাড়া শব্দ হলো। শাহনাজ চকিত ভঙ্গিতে দরজার দিকে তাকিয়ে নীতি এবং প্রীতিকে দেখতে পেল। দুজন অনুমতির জন্য অপেক্ষা না করে নিঃশব্দে রুমের ভিতরে ঢুকল। রুমে তখন সোলারের বাতি জ্বলছিল, সিলিং ফ্যানের বন্ধ। নীতি মৃদু গলায় শাহনাজকে প্রশ্ন করল, মেহনুরের অবস্থা কেমন? জ্বর কমেছে? শাহনাজ মলিন মুখে মেহেরুনের দিকে দৃষ্টি দিয়ে হতাশা নিঃশ্বাস ছাড়ে। শেষে নীতির দিকে মুখ ফিরে ক্লান্ত গলায় বলে, একটু কমেছে, বেশি কমেনি। ও যে কেন এত অসুস্থ হয়ে গেল বুঝতে পারছি না। বৃষ্টির পানিতে ভিজলেও ওর জ্বর আসে না, সেখানে কেন কারণ ছাড়াই জ্বর আসলো? নিধি তৎক্ষণাৎ শাহনাজের মুখে থেকে দৃষ্টি সরিয়ে নিল। প্রীতির দিকে দৃষ্টি রেখে ঘন করে ঢোক গিল। এখানে প্রীতির অবস্থা ভীতু ভীতু। নিধি ওকে ইশারা শান্ত স্বাভাবিক থাকতে বলল। প্রীতি সেটা সায় বুঝিয়ে মাথা হ্যাঁ সূচক দুলিয়ে ফেলল। নিধি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ কাচুমাচু ভঙ্গিতে বলল, শাহনাজ, যদি কিছু মনে না করো একটা রিকোয়েস্ট করি। শাহনাজ প্রশ্ন শুনে কৌতূহল বশীভূত হল। হেডসেট থেকে পিঠ সরিয়ে বিস্ময় দৃষ্টিতে বলল, মনে করা তো কিছু নেই, কিন্তু কিসের রিকোয়েস্ট? নীতি এবার ঠোঁট ভিজিয়ে শুষ্ক গলায় বলল, না মানে আমার মেহুকে খুব ভালো লাগে। মিষ্টি একটা মেয়ে, ও আজ এই অবস্থা দেখে ঘুমাতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু যদি বসে থাকি। শাহনাজ, আমার তো চলে যাব আর মাত্র কয়েকটা দিন, প্লিজ একটু থাকতে দিবে? শাহনাজ কিছুক্ষণ নীরব থেকে নীতিকে থাকার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। নীতি শাহনাজের জায়গায় বসে ঘুমন্ত মেহনুরের কপালে হাত বুলিয়ে দেয়। প্রীতি এসে বিছানায় বসলে মেহনুরের দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে, আপু, মেহুনা অনেক সুন্দর, মেয়েটাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আমি একটা মেয়ে হয়ে যদি ওর রূপের প্রশংসা করি, তাহলে একবার চিন্তা করো ভাইয়ার কী অবস্থা হচ্ছে। আমার মন বলছে ভাইয়া ওর সিচুয়েশন শুনে ডিসপারেট ফিল করছে, কিন্তু সেটা আমাদের সামনে প্রকাশ করছে না। মেহনুরের মাথায় আলতো হাতে বুলিয়ে দিতেই বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল নীতি। মাহতি যে নিজের অস্থির হয়ে বসে আছে সেটা নীতি স্বচক্ষে দেখছে। নীতি যে বাধ্য হয়ে ভাইয়াকে ধমক খেয়ে মেহনুরকে দেখার জন্য এসেছে সেটা আর খুলে বলেনি কাউকে। এক পর্যায়ে ঘুমের হাই তুলতে লাগলো প্রীতি। 2.5 বছরের ছোট বোনকে রুমে যে ঘুমাতে বলল নীতি। নীতির কথায় আজ্ঞা মেনে প্রীতি ঘুমাতে চলে গেলে সে রুমে আর একটি বিছানায় যেয়ে বসে। মেহনুরের রুমে 2টা কাঠের বিছানা, একটা জানালা আছে আর একটা রুমের মাঝখানে। মেহনুর কাঁথামুড়ি দিয়ে জানালার কাছে শুয়ে আছে। নীতি ভেজানো জানালাটা খুলে দিয়ে সোলারের লাইট বন্ধ করে দিল। দ্বিতীয় বিছানায় চুপচাপ ঘুমহীন চোখে শুয়ে পড়ল। আজ কোনোভাবে ঘুমানো যাবে না, ঘুমালে মাথুই মুখে আস্ত রাখবে না। নীতি ইচ্ছে করছে চোখের মধ্যে মরিচ ঢুলে দিতে, কিন্তু সাহস একদম কুলাচ্ছে না। চারবার যত নীরব হচ্ছিল প্রকৃতি, ভুতুরে আওয়াজ ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছিল। দূরে কোথাও ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে। ঝিঝি পোকার শব্দ তরঙ্গ অদ্ভুতভাবে শোনা যাচ্ছে। মৃদু বাতাসে দমকা গাছের ডালপালা পৈচারিক ভঙ্গিতে ভয় দেখাচ্ছে। মাটিতে লুটিয়ে থাকা শত শত নাম না জানা পোকাগুলো বিশ্রী বিকট শব্দ করছে। বাইরে এখন ভরা জ্যোৎস্না রাত। দিক রূপায় আলো প্রকৃতি যেন ঝলমল করছে। বুকের ভিতরে তোলপাড় করা যন্ত্রটা মারাত্মক যন্ত্রণা দিচ্ছে। কোনোভাবেই শুয়ে বসে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না মাহতুমের জন্য। এক পলক দৃষ্টির জন্য অসহ্য লাগছে সব কিছু। ডাক্তারের কথাগুলো শোনার পর ইচ্ছে হচ্ছিল জিপ স্টার্ট দিয়ে শহরে মেডিকেলে ভর্তি করিয়ে আসতে, কিন্তু লোকে কি ভাববে এটা চিন্তা করে আর আগায়নি সে। মাহতিম রুমের ভিতরে পায়চারি বন্ধ করে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়ালো।
ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করে সময়টা একবারে দেখল। রাত 2:38 বাজে এখন। জানালার বাঁ দিকে বাঁ হাত হেলান দিয়ে ডান হাতে ফোনটা পকেটে মুড়ল। ডার্ক ব্রাউন রঙের টি শার্টটা ক্রমেই গরম অসহন ঠেকতে লাগলো। নিজেকে শান্ত করতে নিঃশ্বাস ছাড়ার জন্য ঠোঁট চোখা করে চোখ বন্ধ করল। আয়নার পানে তাকিয়ে থাকা ভয়াক্ত দু চোখ, কাঁপুনিতে থরথর করে ওঠা রক্তিম লাল ঠোঁট, কুচি কুচার জন্য পকেটের কাছ থেকে শাড়ি ওঠানো আঙ্গুলের কবল থেকে একে একে কুচি ছেড়ে দেওয়া মুহূর্ত, সবই মনের দৃশ্যপটে স্পষ্টরূপে দেখতে পাচ্ছিল। যদি আর কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কষ্টসাধ্য হতো। এই দৃশ্য দেখলে মাথা অটোমেটিক কাজ বন্ধ করে দিত। মাহতিম জানালা থেকে হাত সরিয়ে আকাশের দিকে তাকালো। অমনি নিজেকে শক্ত করে দরজা সিটকানি খুলে ফেলল। খুব সাবধানে রুমের বাইরে পা ফেলে আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে লাগলো। এক ধাপে 3 সিঁড়ি করে উঠতে চুপচাপ মেহনুরের রুমের কাছে আসলো। আবারও ডানে ও বামে সতর্ক দৃষ্টিতে তাকালো। বিপদমুক্ত অবস্থা বুঝতেই চট করে ভিতরে ঢুকে রুমের দরজা আটকে দিল। কিন্তু লাইটহীন রুমে কিছুই দেখা যাচ্ছে না। মাহতিম আন্দাজের ওপর ভিত্তি করে হাত এগিয়ে লাইট জ্বালালো। অমনি যে দৃশ্য দেখল তাতে প্রচণ্ড ক্ষেপে গিয়ে ঠোঁট কুঁচকে দ্বিতীয় বিছানার কাছে আসলো। নীতি পাহারা দেওয়া বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে ঠাস ঠাস করে গাল বাজিয়ে মারতে ইচ্ছে করছে। রাগে মাথায় শূন্য হাতে উঠল মাহতিম, কিন্তু নিজেকে সামলে নিয়ে চিবিয়ে চিবিয়ে ডাকল, নীতির বাচ্চা উঠ। নীতি ঘুমের রেশে ডান পাশ থেকে বাম পাশে ফিরে শুল। মাহতিম ওর অবস্থা দেখে আরও 2 ধাপ চটে উঠল। ক্রোধের বশে ঠিকই ঘুমন্ত নীতির গালে ঠাস ঠাস করে চর মারল মাহতিম। অনেকটা ভয় ও বিস্ময় নিয়ে হুড়মুড় করে উঠল নীতি। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মাহতিম দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে দুটো ঢোক গিলে গাল থেকে হাত নামিয়ে তোতলানোর সুরে বলল, ভাইয়া এইমাত্র শুয়েছি। মাহতিম ক্রুদ্ধ সুরে বলে উঠল, তা তো দেখতেই পাচ্ছি। তোকে আমি ঘুমানোর জন্য পাঠিয়েছি। কি বলছিলাম মনে নেই? নীতি আর উত্তরের জন্য মুখ খুলল না। চোখ নিচ করে বিস্ময় মুখে বসে থাকলে মাহতিম গলা নামিয়ে স্বর নিচু করে কেউ বাইরে যেতে বলে। নীতি প্রথমে আশ্চর্য হয়ে যায় এ কথা শুনে। পরক্ষণে মাহতিমের রাগান্বিত অবস্থায় ভেবে কিছু বলল না সে। রুমের বাইরে গিয়ে দরজা চাপিয়ে পাহারা দিতে থাকে। মাহতিম বুঝতে পারল এই প্রথমে সেই ইচ্ছাপূর্বক মেহনুরের রুমে এসেছে, যেখানে মেহরুন অবচেতন হয়ে পড়ে আছে। পিছু ফিরে তাকালেই সে মেহনুরকে দেখতে পাবে, কিন্তু কেমন করে জড়তা যেন মনের অলিন্দে ছোটাছুটি করছে। মনে যেন বলছে একবার তাকালে নিস্তার নেই। মাহতিম মস্তিষ্ক যেন বলছে এখানে না এসে যাবে কই। মাহতিম 2 চেতনা টানাপোড়েনে কিছুক্ষণ সম্মতি হয়ে দাঁড়িয়ে রইল। মুখ উঁচু করে সোলার লাইটটা দেখে কী যেন চিন্তা করলেন। সেই মুহূর্তে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটটা নিভিয়ে দিল। দরজার বাইরে পাহারা দিতে গিয়ে সুইচ শব্দ চমকে উঠল নীতি। সাথে সাথে আশ্চর্য দৃষ্টিতে পিছনে ফিরে তাকালো। দরজার নিচ থেকে আলো আসছে না কেন? এতক্ষণে যে আলোটা ছিল সেটা কোথায় গেল? মাহতিম কি সত্যি লাইট নিভিয়ে দিল? কেন নিভালো? নীতি অন্তত একটু জানে মাহতিম খারাপ চরিত্রের ব্যক্তি না, কিন্তু আজকের সমীকরণ যে কিছুতেই মিলাতে পারছে না, এক চুলো না। রুমের লাইট নিভিয়ে হুঁশহীন মেহনুরের দিকে এগুতে লাগলো মাহতিম। রুমটা ঘুটঘুটে অন্ধকার হলেও জানালা থেকে আগত আলো মেহনুরের গৌরবর্ণ মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকে মহাবিষ্টের মতো 2 চোখ আটকে আছে মাহতিমের। কি অদ্ভুত সৌন্দর্যের মাঝে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে
সেটা মাহতিম প্রকাশ করতে পারছে না। অজান্তে পা চালিয়ে বিছানার কাছে এসে বসল মাহতিম। তাকিয়ে দেখল ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে মেহনুর। গাল দুটো রাঙা হয়ে আছে এখনও। জ্বরে প্রকোপে কান্না হিরিকের মতো অনেকটা বুক ফুলে নিঃশ্বাস ছাড়ছে সে। গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। দীর্ঘ চুলগুলো ছেড়ে রাখার কারণে বিছানার ডান পাশে ঘেঁষে ফ্লোরে পড়ে আছে। চেহারা গ্লানিটুকু জ্বরে হিংস্রতায় ম্লান হয়ে গেছে ওর। চোখ বন্ধ থাকার কারণে ঘন বিশিষ্ট পাপড়িগুলো অদ্ভুত মায়ায় জড়িয়ে চুম্বকের মতো যেন টানছিল। ক্রমে বিহ্বল হয়ে পড়ছিল মাহতিম। ধীরে ধীরে মেহনুরের কাছে যে বসল সে। দৃষ্টি বিচরণ করছিল মেহনুরের চোখ, ঠোঁট, গলা দিয়ে। বেহায়া চাঁদছিল গলার সেই কালো তিলের ওপর। নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে এখন। বেকাবু হয়ে আসছে শরীর মন। এখনই এই দৃশ্যের উপর চাদর টানা প্রয়োজন। ঠিক তখনই জানালাটা বন্ধ করার জন্য উদ্যত হলো সে। মেহনুরকে দেখে আর রক্ষণ করতে চায় না হৃদয়। জানালা বন্ধ করতে গিয়েই হঠাৎ মনে পড়ল, যদি জানালাটা সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে একবারেও আলোকহীন অবস্থা হয়ে যাবে এখন। চট করে সিদ্ধান্ত বদলে শুধু জানালার পর্দাটা টেনে দিল। সম্পূর্ণ অন্ধকার না হলে রুমে আবছা অন্ধকারে বিরাজ করল। মনের সকল জড়তা যেন স্বল্প অন্ধকারে পেয়ে উধাও হয়ে গেল। হাত এনে রাখল মেহনুরের কপালের উপর। তপ্তময় কপালে হাত বাড়াতে যে ধপ করে উঠল বুকটা। চমকে গিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলল মাহতিম। অতিমাত্রা আশ্চর্য হয়ে নিজের হাতের দিকে তাকালো সে। জ্বরের তাপমাত্রা এতটা প্রবল হয়ে আছে কি করে? অনেকটাই উদভ্রান্তের মতো চারপাশে তাকালতেই লাগলো মাহতিম। পানি কোথায়, পট্টি কোথায়, কিছুই যেন খুঁজে পাচ্ছিল না। তখন তাড়াতাড়ি বিছানা থেকে পাশের টেবিলে লক্ষ্য করতেই বাটির সমেত পট্টিটা দেখতে পেল। দ্রুতগতিতে সেটা এনে পট্টি ভিজিয়ে কপালের ওপর চেপে ধরল। মিনিট দুয়েক এভাবে চেপে রাখলো ভেজা সুতির পট্টিটা। হালকা মতন গরম হয়ে এলেও আবার ভিজিয়ে নেয় সেটা। পরপর অনেকবার ভেজা পট্টি কপালে চেপে ধরল। তারপর আবারও কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করল। কিছুটা কমলেও 100-র নিচে নামেনি শিওর। মাহতিম উপায়ন্তর না পেয়ে নীরব ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। মাথা কিছুটা নুয়ে মেহনুরের মাথার দুপাশে হাত রেখে ওর মুখের ওপর ঝাঁকুনি। আলো আঁধারি অন্ধকার, এইটুকুনি মুখটা যেন হৃদয়ের মধ্যে দহন স্পর্শ চালিয়ে যাচ্ছে। কাছে টানা, কাছে থাকার জন্য ব্যাকুল হয়ে উঠছে। অস্থিরতার তীব্র ক্লেশ কাজ করছে মনে। ওকে চোখ সয়ে দেখতে পাচ্ছিল মাহতিম, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে। কিছুক্ষণ এই বদ্ধ চোখের পাণ্ডুমুখটা দিকে নীরবে তাকিয়ে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলল, আমার সামান্য উপস্থিত পেয়ে এমন অবস্থা হবে ভাবতেও পারিনি। মুচকি এতটা জ্বর বাঁধিয়ে অসুস্থ হয়ে পড়বে ভাবতে পারিনি। বয়স তো অল্প তোমার, তবুও কেন বড়দের মতো চলাফেরা করো? নিজেকে কেন এত আলাদা মতো রাখো? কথাটুকু শেষ করতে চোখ থেকে দৃষ্টি সরালো মাহতিম। ওর উপর থেকে যেই উঠতে নেবে ঘোঙানির সুরে শব্দ করল মেহনুর। চোখের পাতা স্বল্প আধারে খুলে মুখের উপর কাউকে যেন টের পাচ্ছিল। অন্ধকার মুখে স্পষ্ট দেখা না গেল মনে ভ্রম ভেবে বিড়বিড় করে মেহরুন বলল, অসভ্য একটা লোক, সামনে পড়ে গিয়েছি দাদাভাই, দাদাভাই, ওই অসভ্য লোকটাকে তুমি তাড়িয়ে দাও। চোখ বন্ধ করে অবচেতন অবস্থায় ঘোরের মধ্যে বিড়বিড় করছিল মেহরুন। ওর কথা শুনে কপালে ভাঁজ ফেলে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মাহতিম। ক্ষোভে বুকটা দাউ দাউ করেছে ওর। মেহরুন কি ওকে স্যাঁচড়া ভাবল? কথাগুলো যে জ্বরের ঘোরে বলছিল সেটা বুঝতে সে, তাই চুপচাপ মেহনুরের প্রলাপ শুনছে। ওর ওপর থেকে একটু সরলেই না হয় মাহতিম ওভাবেই
ঝুঁকে মেহনুরের পানে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহনুর তখন তোতলানো সুরে কিছু বলছিল, কিন্তু সেটা অগ্রাহ্য করে মাহতিম শক্ত কণ্ঠে প্রশ্ন করল, সেই অসভ্য পুরুষ কি তোমায় ছুঁয়েছে? মেহনুর প্রশ্ন শুনে শুষ্ক গলায় ঢোক গিলল, চোখের পাতা বন্ধ, ঘোরের মধ্যে দুর্বল কণ্ঠে উত্তর দিয়ে বসল, না। চট করে জিজ্ঞাসু দৃষ্টিতে মাহতিম ফের প্রশ্ন ছুড়ল, তাহলে? জীর্ণ গলায় কথা বলতে আড়ষ্ট হয়ে যাচ্ছে মেহনুর। কণ্ঠ নামিয়ে নিচু সুরে বলল, সে আমার সব কিছু দেখে ফেলেছে। গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে থাকা মাহতিম হঠাৎ এমন ভঙ্গিমার জবাব শুনে ফিক করে হেসে দিল। উত্তরে যেন সহাস্য কণ্ঠে বলল,